2 সপ্তাহ সংঘাতের পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। অস্ত্র ঘাটতির কথা উড়িয়ে দিলেন ট্রাম্প। সমঝোতায় আসতে চলছে তেহরান ওয়াশিংটন আলোচনা। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 6 ফিলিস্তিনির, আহত অন্তত 20। হামাসের ড্রোন ইউনিটের কমান্ডারকে হত্যার দাবি তেল আবিবের। সংঘাত বন্ধের আহ্বান পোপের। ইউক্রেনে রুশ হামলায় 8 জন নিহত, আহত 34। ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরে পাল্টা আঘাত কিয়েভের। আকাশ প্রতিরক্ষা জোরদারের সীমান্তবর্তী মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জেলেনস্কির। এবং যুক্তরাষ্ট্রের ভিসা H-1B অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপের প্রস্তাব, সিনেটে বিল উত্থাপন। সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত। 2 সপ্তাহের তীব্র সংঘাতের পর আপাতত থেমেছে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযান। টানা দ্বিতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি ওয়াশিংটন। তেহরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র সংযম বজায় রাখলে ইরানও পাল্টা পদক্ষেপ থেকে বিরত থাকবে। তবে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে জাতিসংঘের দাবি, কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো রোববারও ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায় তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিলেও এই 2 দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে জোরদার হয়েছে কূটনৈতিক তৎপরতা। তবে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ হামলা স্থগিত করেছে সে বিষয়ে পেন্টাগন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত 2 দিন ধরে উভয় পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। তবে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তার দাবি, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এমন ধারণাও নাকচ করেন। সামরিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে একই মাত্রার হামলা উভয় পক্ষের জন্য ব্যয়বহুল এবং টেকসই নয়। এদিকে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না। আরাকচি জানান, ইউরোপ বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোন আলাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেহরান। শিউলি রোসা, সময় সংবাদ। লেবাননকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। যুদ্ধ বন্ধে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিয়েছে ইরান। একই সঙ্গে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা যুদ্ধ অবসানের অন্যতম প্রধান শর্ত। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী 4 আগস্ট ইতালিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে 2 পক্ষ। অস্ত্রের ঘাটতির কারণেই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় পরিসরের যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কাই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানিয়েছে গণমাধ্যমটি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ে। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের আক্রমণের পর ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় হামলার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শীর্ষ সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়টি। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেন, বড় ধরনের অভিযান চালালে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেন, বড় ধরনের অভিযান চালালে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। বৈঠকে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, হামলা বাড়ালে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে ইরানের পাল্টা হামলার মুখে পড়তে পারে উপসাগরীয় মিত্র দেশগুলো। পাশাপাশি জ্বালানি বাজারে অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ এবং নতুন শরণার্থী সংকট তৈরি হওয়ার ঝুঁকিও বিবেচনায় নেওয়া হয়। হোয়াইট হাউস অবশ্য বলছে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে প্রয়োজন হলে সব বিকল্প পথই খোলা রয়েছে। এদিকে সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ প্যাট্রিয়ট, থার্ড, টমাহক এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়েছে। একই সময়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও কার্যকরভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হচ্ছে। বিশ্লেষকরা জানান, এসব কারণেই যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 6 ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন অন্তত 20 জনের বেশি। এদিকে নেতানিয়াহু বাহিনীর দাবি, মধ্য গাজায় এক হামলায় হামাসের ড্রোন ইউনিটের কমান্ডার হোমাম ঈদ নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় রাফার নতুন প্রশাসনিক প্রকল্পের অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া যুদ্ধ বন্ধে জরুরি সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ লিও। আর নিউ ইয়র্ক সফর ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রোববার বিভিন্ন এলাকায় চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মধ্য গাজায় এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার ড্রোন ইউনিটের কমান্ডার হোমাম ঈদ নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলার পরিকল্পনা ও সক্ষমতা পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি হামাস। সামরিক অভিযানের পাশাপাশি গাজার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়েও পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার রাফাত আল আস সুলতান এলাকায় বহুজাতিক বোর্ড অব পিসের কার্যক্রম শুরুর জন্য একটি পাইলট প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ, পৌরসেবা পুনরায় চালু এবং এলাকায় প্রবেশের আগে নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের প্রভাবমুক্ত একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি অবিলম্বে হামলা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথ পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, টেকসই শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধান প্রয়োজন, যা সব মানুষের সমান মর্যাদা, সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। Benjamin Netanyahu is a war criminal. এরই মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে গাজা পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেফতারের আহ্বান জানান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এতে ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা উস্কে দিচ্ছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। শিউলি রোসা, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে 2টি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি দখলদাররা। স্থানীয় সময় রোববার হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত মসজিদের একটি তুল কারেমের দক্ষিণে অবস্থিত, অন্যটি নাবলুসের কুসরা শহরে। নাবলুসে চালানো হামলায় মসজিদটির প্রবেশপথ ধ্বংস হয়ে গেছে এবং পাথরের গাঁথুনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলাকারীরা মসজিদটির দেয়ালে হিব্রু ভাষায় স্প্রে পেইন্ট দিয়ে গ্রাফিতি এঁকেছে, যার মধ্যে প্রতিশোধ শব্দটিও ছিল। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মসজিদে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়ার পর কুসরার উপকণ্ঠে তারা সেনা পাঠিয়েছে। বিষয়টি ইসরায়েলি পুলিশ তদন্ত করবে বলেও জানায় তারা। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের বিমান বদলে ফেলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটির দাবি, মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছিলেন ইরান সমর্থিত গোষ্ঠীর
মূল টার্গেট ছিলেন ট্রাম্প। এই সতর্কবার্তা পাওয়ার পর কোনো ঝুঁকি নেয়নি সিক্রেট সার্ভিস। কাতারের উপহার দেয়া নতুন বিমান থেকে ট্রাম্পকে নামিয়ে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে তাকে দেশে ফেরানো হয়। তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক সেই সময় আসে গোয়েন্দা সতর্কবার্তা। বলা হয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তিনি যে বিমানেই উঠবেন সেটিকেই আকাশে ধ্বংস করার ছক ছিল তাদের। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটির দাবি, এই তথ্য পাওয়ার পর আর এক মুহূর্ত ঝুঁকি নেয়নি সিক্রেট সার্ভিস। কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 7478 থেকে ট্রাম্পকে তড়িঘড়ি করে নামিয়ে নেওয়া হয়। ফিরিয়ে আনা হয় বহুদিনের পুরনো এয়ারফোর্স ওয়ানে। এতদিন এই পুরো ঘটনাটি গোপন রাখা হয়েছিল। এমনকি হুমকির বিষয়টি এতটাই গোপন রাখা হয়েছিল যে অনেক মার্কিন কর্মকর্তাও পুরো ঘটনা জানতেন না। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন তাকে হত্যার হুমকি রয়েছে। সম্প্রতি ন্যাটো সম্মেলনে তিনি বলেন, ইরানের প্রতিটি হিট লিস্টে তার নাম রয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা 2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে প্রতিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। নতুন বিমান নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল, কারণ এতে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিও তখনও যুক্ত হয়নি। এই কারণেই নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ ছিল বেশি। হোয়াইট হাউস জানিয়েছে বিমানটিকে আরও আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হবে। ততদিন ট্রাম্প ব্যবহার করবেন পুরনো এয়ারফোর্স ওয়ান। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় 8 জন নিহত, অন্তত 34 জন আহত হয়েছেন। আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার দাবি, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 133টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে সন্দেহভাজন একটি রুশ ড্রোন আটক করেছে রোমানিয়া। একই সময়ে পশ্চিমাদের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটছে। ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে একটি সুপারমার্কেটে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষ হতাহত হন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী ধারাবাহিকভাবে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একই সময় রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ সমর্থিত কর্তৃপক্ষ। এছাড়াও খার্কিভে আবাসিক ভবনে ড্রোন হামলায় শিশুসহ আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের দাবি, রাতভর রাশিয়া 8টি ক্ষেপণাস্ত্র ও 136টি ড্রোন ছুড়েছে, যার অনেকগুলোই ভূপাতিত করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। হামলার লক্ষ্য ছিল কিয়েভ, খার্কিভ, সুমি, ওডেসা, খেরসন, দানেস্কো, মিকোলাইভ, জাপোরিঝিয়া ও চেরনিহিভ অঞ্চল। জেলেনস্কির মতে, গত এক সপ্তাহে ইউক্রেন লক্ষ্য করে প্রায় 1700টি ড্রোন, 1630টির বেশি গাইডেড বোমা এবং 95টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, যার অর্ধেকেরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। অন্যদিকে রোববার রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত হানলে বিভিন্ন স্থানে আগুন লাগে এবং বেশ কয়েকজন আহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল কিয়েভের সামরিক শিল্প স্থাপনা, ওডেসা অঞ্চলের চর্নোমোরস্ক বন্দরের সামরিক সরঞ্জাম ও জ্বালানি সংরক্ষণ অবকাঠামো এবং ইউক্রেনের ড্রোন উৎপাদন কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনা। রাশিয়া দাবি করে, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 133টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুদ্ধের প্রভাব এবার ন্যাটোভুক্ত রোমানিয়ার নিরাপত্তাতেও স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণ সাগরের আকাশে রোমানিয়ার আকাশ সীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোন F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। গত 72 ঘন্টায় এটি ছিল রোমানিয়ার আকাশ সীমা লঙ্ঘনের তৃতীয় ঘটনা। প্রেসিডেন্ট নিকোসর দান এ ধরনের অনুপ্রবেশকে অগ্রহণযোগ্য ও অসহনীয় বলে আখ্যা দিয়েছেন। ন্যাটো জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে
মধ্যে রাশিয়ার নৌবাহিনী দিবসে পশ্চিমাদের বিরুদ্ধে কড়া ভাষায় অবস্থান তুলে ধরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রুশ তেলবাহী জাহাজ জব্দের পশ্চিমা প্রচেষ্টাকে জলদস্যু আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে রাশিয়ার নৌবাহিনী এমন ঘটনার জবাব দেবে। আর পশ্চিমাদের অভিযোগ, নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া তথাকথিত শ্যাডো ফ্লিট ব্যবহার করে তেল রফতানি করছে। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা H-1B বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। H-1B ভিসা কর্মসূচি অন্তত 3 বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শিহি। এই বিল পাশ হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত। সবচেয়ে জনপ্রিয় H-1B ক্যাটাগরির ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে রিপাবলিকান সিনেটর টিম শিহি সিনেটে অ্যান্ড H-1B অ্যাবিউজড অ্যাক্ট শীর্ষক একটি বিল উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী আগামী 3 বছরের জন্য নতুন কোনো H-1B ভিসা ইস্যু করা হবে না। এ সময় পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। বিলটির সমর্থকদের দাবি, H-1B কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শিহির ভাষায় এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়াই নতুন আইনের উদ্দেশ্য। প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের আগে ঘোষিত প্রতিটি H-1B আবেদনের জন্য $1,00,000 ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং H-1B ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথাও বলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগও বন্ধ হতে পারে। শুধু কর্ম ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিলে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথম সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, স্পেন সরিয়ে নেওয়া হয়েছে 3,20,000-এর বেশি বাসিন্দা। পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100, চীনেও 10 জনের প্রাণহানি। ভারতের পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতে নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আন্দোলন স্থগিত করে নতুন রাজনৈতিক যাত্রার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশি অর্থায়নের গুঞ্জন উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিট প্রশ্ন ফাঁসকে ঘিরে তীব্র জনরোষ ও দীর্ঘ আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্স। সরকারের দাবি, প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টি নেতাদের। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, এখানেই শেষ নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছে।
সিজেপি আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। This belongs to the people of India. মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যে আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিতি দিয়েছিল, শেষ পর্যন্ত সেই আন্দোলনই হয়ে উঠল তার বিদায়ের কারণ। তার পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের হাল ধরেছেন প্রহ্লাদ যোশী। রাজনৈতিক অতীতেও দুজনের মধ্যে রয়েছে স্পষ্ট মিল। ধর্মেন্দ্র প্রধান রাজনীতিতে উঠে এসেছেন আরএসএস ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপির মাধ্যমে, আর প্রহ্লাদ যোশীও অল্প বয়সে আরএসএস এ যোগ দিয়ে পরে একই ছাত্র সংগঠনের রাজনীতির মধ্য দিয়েই জাতীয় পর্যায়ে উঠে আসেন। এক আন্দোলন থেকে উত্থান, আরেক আন্দোলনের চাপে বিদায়। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস যেন পূর্ণ করল এক রাজনৈতিক বৃত্ত। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। আরেক প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করতে হলো সেই ধর্মেন্দ্রকেই। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে ছিল ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থানের ভিত্তি। ছাত্র জীবনে আরএসএস ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় ধর্মেন্দ্র প্রধানের। পরে 1997 সালে উড়িষ্যায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। সাবেক মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়কের বাসভবনের সামনে প্রায় 1,500 শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন তৎকালীন এবিভিপি নেতা ধর্মেন্দ্র প্রধান। সরকারের বিরুদ্ধে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে টানা আন্দোলন গড়ে তোলেন তিনি। আন্দোলনের শুরুটা শান্তিপূর্ণ হলেও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভুবনেশ্বর। লাঠিচার্জে গুরুতর আহত হন ধর্মেন্দ্র প্রধান, ভেঙে যায় শরীরের একাধিক হাড়। আন্দোলনের সেই দৃঢ় নেতৃত্বই পরবর্তীতে তাকে বিজেপির অন্যতম সংগঠক, কেন্দ্রীয় মন্ত্রী এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর আসনে পৌঁছে দেয়। তবে 3 দশক পর ইতিহাস যেন পূর্ণবৃত্তে ফিরে আসে। 2026 সালের জুনের শুরু থেকে নিট প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও জবাবদিহির দাবিতে টানা আন্দোলন চলছিল দেশের বিভিন্ন প্রান্তে। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তৃতীয় দফা আলোচনার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ, দেশের স্থিতিশীলতা ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা অটুট রাখতেই তিনি সরে দাঁড়িয়েছেন। এদিকে ইতিহাসের পালা বদলে ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি এমন একজন নেতা যার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিও ছাত্র আন্দোলন। কর্ণাটকের এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবে এর আগে সংসদীয় বিষয়, কয়লা ও খনি মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে আসার আগে অল্প বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর সঙ্গে যুক্ত হন তিনি। পরে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তবে নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রহ্লাদ যোশী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে যোশীর সামনে সবচেয়ে বড় কাজ হবে দেশের পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা। কাকলি আখতার, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের ইতিহাস থাকলেও ভারতে এমন নজির নেই। আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন কিংবা রাজপথে ককরোচদের বিক্ষোভও সরকার পতনের রূপ নেয়নি। শক্তিশালী সাংবিধানিক ভিত্তি, অনেকটা নিরপেক্ষ নির্বাচন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণই এর মূল কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সামাজিক ও আঞ্চলিক বৈচিত্র্য দেশটিতে গণ অভ্যুত্থান গড়ে উঠতে দেয় না। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গণ অভ্যুত্থান ও আকস্মিক সরকার পতনের ঘটনা নতুন নয়। তবে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক রাজনৈতিক অস্থিরতা দেখা গেলেও ভারতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে দেশটির মজবুত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের মতো ঘটনা ঘটে না।
ভারতে গণ অভ্যুত্থান না হওয়ার অন্যতম প্রধান কারণ এর শক্তিশালী গণতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থা। স্বাধীনতার পর থেকে দেশটিতে নিয়মিত এবং অনেকটাই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। নাগরিকরা যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন বা নিজেদের অসন্তোষ প্রকাশের সাংবিধানিক সুযোগ পান, তখন রাজপথে আন্দোলন করে অসাংবিধানিক উপায়ে সরকার ফেলার প্রবণতা অনেকটাই কমে যায় বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতে 1974 সালের জেপি আন্দোলন, 1990-এর মন্ডল কমিশন বিরোধী ক্ষোভ, 2011 সালের আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন কিংবা সবশেষ চলতি বছরের প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশজুড়ে টানা আন্দোলন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। তবে রাজপথে কোটি মানুষের বিক্ষোভও সরকার পতনের রূপ নেয়নি। দেশটির বিশাল জনসংখ্যা, সামাজিক বিভাজন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যও একক কোনো জাতীয় অভ্যুত্থান গড়ে তোলার পথে বড় প্রতিবন্ধক। ভাষা, ধর্ম, জাতি ও বর্ণভিত্তিক পার্থক্যের কারণে পুরো দেশের মানুষকে একটিমাত্র ইস্যুতে বা এক ছাতার নিচে এনে বিশাল আন্দোলন গড়ে তোলা অত্যন্ত কঠিন। এক অঞ্চলের দাবির সাথে অন্য অঞ্চলের বাস্তবতার মিল থাকে না। এছাড়া বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বিশেষ করে সামরিক বাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা দেশটির স্থিতিশীলতা বজায় রেখেছে। সশস্ত্র বাহিনী কখনো রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে জড়ায়নি, ফলে গণ অভ্যুত্থানের মতো ঘটনার সাক্ষীও হয়নি ভারত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ফ্রান্স ও স্পেনে 3.5 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সে পড়ে গেছে 42,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনে স্পেনে প্রাণ হারিয়েছেন একজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওরেগনে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতালিতে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি পানিবাহী বিমান মোতায়েন করা হয়েছে। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক বন, জনপদ আর পর্যটন কেন্দ্র। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সে 2.5 লাখ এবং স্পেনে 75,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও অন্তত 30,000 মানুষকে ঘরের ভেতরেই থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের আটলান্টিক উপকূলে জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে এবং বোর্দোর আশপাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে 40,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে ধ্বংস হয়েছে শত শত বাড়িঘর। পরিস্থিতি সামাল দিতে হাজারো দমকল কর্মী, সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে স্পেনের আভিলা, মাদ্রিদ ও তোলেদো অঞ্চলেও কয়েক হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। একজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলেও দাবানলের তাণ্ডব অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ওরেগনের সিস্টার্স শহরের কাছে বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে প্রায় 100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে, যার মধ্যে মাত্র 5% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে গিয়ে নতুন করে আরও এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। দীর্ঘ খরা, রেকর্ড পরিমাণ কম তুষারপাত, তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত দমকা বাতাসের কারণে অরেগনের পাশাপাশি ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও কলোরাডো সহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বেড়ে গেছে। অন্যদিকে ইতালির গার্গানো উপদ্বীপের পেসকিচি এলাকায় দাবানলের কারণে শত শত পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসে ভূমধ্যসাগরীয় বনাঞ্চল পুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি পানিবাহী বিমান মোতায়েন করা হয়েছে। হতাহতের খবর না মিললেও আগুনের উৎস নিয়ে চলছে তদন্ত। এটি পরিকল্পিত অগ্নিসংযোগও হতে পারে বলে ধারণা স্থানীয় মেয়রের। নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঞ্জাব প্রদেশ ও লাহোরে 44 বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে পরিস্থিতি এখন ভয়াবহ। ভারী বর্ষণে শহরের প্রধান প্রধান সড়ক এবং নিচু এলাকা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ নজরদারিতে থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ায় অর্ধশত হট এয়ার বেলুনের বর্ণিল উড্ডয়ন। আকাশে তৈরি হলো নতুন রুশ রেকর্ড। দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখরিত বার্ষিক অ্যারোনটিক্স উৎসব। চীনের গানসু প্রদেশের একটি দর্শনীয় এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 23 জন। স্থানীয় সময় রোববার দিংসি শহরের
ওয়েই ইউয়ান কাউন্টির একটি পর্যটন এলাকায় হঠাৎ ভারী বৃষ্টিপাতের পর বন্যার সৃষ্টি হয়। সে সময় সেখানে ক্যাম্পিং করছিলেন বেশ কয়েকজন পর্যটক। প্রবল স্রোতে তারা আটকা পড়লে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জননিরাপত্তা বিভাগ, উদ্ধারকারী দল সহ বিভিন্ন সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। চীন ও হংকংয়ে আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন নৌল। এই ঘটনায় হংকংয়ে 9 জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরে চীনের স্থলভাগে এটি আঘাত হানে। দেশটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয় শত শত ফ্লাইট। নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে 7,15,000-এরও বেশি মানুষকে। টানা বৃষ্টি ও বাতাসের প্রভাবে সাময়িক ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে টাইফুনটি ক্রমাগত দুর্বল হলেও ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সময় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় হাইকমিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। মতবিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে। সেবা গ্রহীতাদের সমস্যার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন মালদ্বীপে। সফরের অংশ হিসেবে রোববার তিনি মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার পরিদর্শন করেন। এ সময় হাইকমিশনে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন, বৈধভাবে রেমিটেন্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ঢাকা মালে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে হয়রানি মুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান খলিলুর রহমান। পরে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর খলিলুর রহমান। দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। হাইকমিশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী। আধুনিক সেবা পদ্ধতি, পরিচ্ছন্ন ও সুসংগঠিত প্রবাসী বান্ধব অফিস দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। হাইকমিশনার ডক্টর নাজমুল ইসলাম সহ মিশনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের সেবা দেওয়ার আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান। মালদ্বীপ, সময় সংবাদ। যুক্তরাজ্যের স্বার্থে প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সাক্ষাৎকারে তিনি আরও জানান, যুক্তরাজ্যের জাতীয় স্বার্থকে সবার ঊর্ধ্বে রক্ষার প্রয়োজনে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে কথা বলতেও তিনি প্রস্তুত থাকবেন, যদি পরিস্থিতি বা বিষয়টি তেমনটাই দাবি করে। দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম আলোচনা বেশ ভালোই হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এটি নিশ্চিত করে বলতে পারেন না যে কোনো বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধে যাবেন না। সোমবার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রকাশ পাবে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা। মাত্র 5 দিনে 40% বেশি বেড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1400। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতিতেই বকেয়া বেতন, সুরক্ষা সরঞ্জামের সংকট ও অনিরাপদ কর্মপরিবেশের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। এতে চিকিৎসা সেবা আর সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়ছে চ্যালেঞ্জ। আবারও চোখ রাঙাচ্ছে ইবোলা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মাত্র 5 দিনের ব্যবধানে দেশটিতে ইবোলায় মৃত্যু বেড়েছে 40% বেশি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1300-র বেশি মানুষ। সংক্রমণও বাড়ছে দ্রুত। সরকারি তথ্য মতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 3000 ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার সবচেয়ে বিরল ধরন বান্ডিবুগিও ভাইরাস। মানুষের মধ্যে সংক্রমণ ঘটানো 4 ধরনের ইবোলা ভাইরাসের মধ্যে এটি সবচেয়ে কম পরিচিত। এখন পর্যন্ত এর বিরুদ্ধে অনুমোদিত কোনো টিকা বা কার্যকর চিকিৎসাও নেই।
পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে কঙ্গোর পূর্বাঞ্চলের চলমান সংঘাত। সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অনেক দুর্গম এলাকায় এখনও পৌঁছাতে পারছেন না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইবোলার কেন্দ্রস্থল ইতুরি প্রদেশে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বহু স্বাস্থ্যকর্মীও। এর মধ্যেই বকেয়া বেতন, সুরক্ষা সরঞ্জামের সংকট এবং অনিরাপদ কর্মপরিবেশের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বাড়ছে সংক্রমণ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। সংক্রমণ ঠেকাতে দিনরাত কাজ করছেন বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষামূলকভাবে একটি টিকার মানবদেহে প্রয়োগ শুরু করেছেন। এটিকে সাফল্যের প্রথম ধাপ হিসেবে দেখছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। প্রবল তুষারপাতে বদলে গেছে চিলির আন্দিজ পর্বতমালার ফারেলোনেস মাউন্টেন সেন্টারের দৃশ্যপট। টানা কয়েক সপ্তাহের খরা কাটিয়ে প্রায় 2 মিটার বরফের চাদরে ঢেকে গেছে পুরো এলাকা। আর তাতেই দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে চিলির শীতকালীন পর্যটন শিল্প। হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত এই পর্বতাঞ্চলে আনন্দ আর উচ্ছ্বাসের বন্যা বইলেও মুদ্রার ওপিঠে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের নির্মম বাস্তবতা। ধূসর আর শুষ্ক পাহাড়ের ক্যানভাসে অবশেষে নেমে এলো সাদা বরফের স্বস্তি। চিলির মধ্য আন্দিস অঞ্চলে সাম্প্রতিক ভারী তুষারপাতে পুরোপুরি পাল্টে গেছে ফারেলোনেস মাউন্টেন সেন্টারের চিত্র। বরফের অভাবে যেখানে পর্যটন কেন্দ্রটির কার্যক্রম প্রায় থমকে গিয়েছিল, সেখানে টানা কয়েকদিনের তুষারপাতে জমেছে প্রায় 2 মিটার বরফ। আর তাতেই সবকটি রাইড ও শীতকালীন খেলাধুলা পুনরায় চালুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক তুষারপাতে ফেরেলোনেস মাউন্টেন সেন্টারের প্রায় 2 মিটারের মতো বরফ জমেছে। এতে করে আমাদের সব রাইড আর আনন্দ আয়োজন আবার পুরোদমে চালু করা সম্ভব হয়েছে। এখন পর্যটকরা স্লেজিং, স্কি ও স্নোবোর্ডিং শেখা, ফ্যামিলি টিউবিং, জিপলাইনের মতো সব রোমাঞ্চকর অভিজ্ঞতায় দারুণভাবে উপভোগ করতে পারছেন। সুযোগ পেতেই বরফে ঢাকায় স্বর্গে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী। ধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে ফারেলোনেসে শনিবার একদিনেই পা রাখেন প্রায় 3,500 পর্যটক। প্রথমবারের মতো বরফ দেখার আনন্দে মেতে ওঠেন ব্রাজিলের নবদম্পতি গ্যাব্রিয়েল ও মাইরা। স্যান্টিয়াগোতে কয়েকদিন অপেক্ষার পর এমন অনাবিল আনন্দ আর সুবিশাল স্নোম্যান তৈরির অভিজ্ঞতা স্মৃতিতে ধরে রাখতে পেরে তারা ভাসছেন পরম উচ্ছ্বাসে। আমরা তো বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। গত সপ্তাহে যখন নামি তখন আবহাওয়ার পূর্বাভাস বলছিল পার্কগুলো হয়তো খুলবেই না, তাই বাধ্য হয়ে সান্তিয়াগোর আশপাশেই ঘুরে কাটাতে হচ্ছিল। পরে যখন শুনলাম পার্কগুলো খুলছে তখন কি যে আনন্দ লেগেছে, বিশেষ করে যখন জানলাম কত শত বরফ পড়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও তো এখানে বিন্দুমাত্র বরফ ছিল না, তাই চিলিতে আসার পর আদৌ বরফ দেখতে পাবো কিনা তা নিয়ে খুবই অনিশ্চয়তায় ছিলাম। তবে পাহাড়ের এই শুভ্র সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ট্র্যাজিক এক আখ্যান, যে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিপাত পাহাড়ে বরফ নিয়ে এসেছে দেশের নিচু এলাকাগুলোতে, তার ডেকে এনেছে চরম বিপর্যয়। বন্যা আর ভূমিধসে ভেসে গেছে একের পর এক জনপদ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, পানিবন্দী ও ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। একদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা সাধারণ মানুষ, অন্যদিকে তুষারপাতের জোয়ারে আবার চাঙ্গা হয়ে ওঠা পর্যটন শিল্প। একই ঝড়ের 2 ভিন্ন রূপে রূপকথা আর বাস্তবতার দ্বন্দ্বে কাটছে চিলির বর্তমান শীত মৌসুম। ফারদিন মাঝার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। উত্তর মেসিডোনিয়ার দুর্গম গালিচনিক গ্রামে পালিত হয়েছে ঐতিহ্যবাহী বিয়ের উৎসব পেট্রোভদেন। প্রতিবছর জুলাই মাসে দেশটিতে এই আয়োজন করা হয়। বিয়ের নিয়ম অনুযায়ী এবার বরকনে হয়েছে আলেকজান্ডার এবং মার্টিনা। 20 শতাব্দীর মাঝামাঝিতে গ্রাম ছেড়ে মানুষের শহরে চলে যাওয়া ঠেকাতে এবং সমাজকে এক করার লক্ষ্যে শুরু হয়েছিল এই আয়োজন, যা আজ রূপ নিয়েছে বিশ্বমানের পর্যটন আকর্ষণে। একসময় বিয়েবাড়ি মানেই ছিল ঢাক, ঢোল আর বাদ্যবাজনার ঘন ঘটা। তবে সময়ের স্রোতে সেই আমেজ কিছুটা ফিকে হলেও উত্তর মেসিডোনিয়ার দুর্গম পাহাড়ি গ্রাম গালিচনিক ধরে রেখেছে সেই পুরনো ঐতিহ্য। দেশটিতে নিয়ম করে প্রতি বছর জুলাই মাসে পেট্রোভদেন বিয়ের আয়োজন করা হয়। খ্রিস্ট ধর্মের বিখ্যাত ব্যক্তি সেন্ট পিটারের স্মরণে পালিত হয় ধর্মীয় এই ঐতিহ্যবাহী বিয়ের উৎসব। গ্রামের নিয়ম অনুযায়ী প্রতি বছর তরুণ তরুণীর মধ্য থেকে নির্বাচন করা হয় একটি মাত্র জুটিকে। সেই ধারাবাহিকতায় এবছর বর হয়েছেন আলেকজান্ডার এবং কনে মার্টিনা।
1991 সালে আলেকজান্ডারের বাবা মা যেভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঠিক একই ঐতিহ্য আর নিয়মে গাঁটছাড়া বাঁধলেন এই দম্পতিও। আমার মেয়ের বয়স 3 বছর। আমি এখন থেকেই তাকে ঐতিহ্যবাহী পোশাক পরাই। চাই সে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানুক, আর একদিন সেও যেন গালিচনিকের এই বিয়ের উৎসবের অংশ হতে পারে। পেত্রোভদেন বিয়ের একটি বড় রীতি বরের দাড়ি কাটা, লাল সোনালী ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আর গানের আবহেই ধারালো খুর দিয়ে বরের চিবুক চেছে দেন তার বন্ধু। পরিবার থেকে পৃথক হওয়া এবং নতুন জীবনের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে মানা হয় এই প্রথাকে। এর পরপরই ঘোড়ায় চড়ে ঐতিহ্যবাহী সাজে মণ্ডপে আসেন কনে। পুরো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয় লোকসঙ্গীতের সুর। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে গ্রাম ছেড়ে মানুষের শহর চলে যাওয়া ঠেকাতে এবং সমাজকে এক করার লক্ষ্যে শুরু হওয়া এই আয়োজন আজ রূপ নিয়েছে বিশ্বমানের পর্যটন আকর্ষণে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। একসঙ্গে আকাশে উড়ল 50টি রঙিন হট এয়ার বেলুন। শুধু চোখ জোড়ানো দৃশ্যই নয়, এই উড্ডয়নের মধ্য দিয়ে গড়া হয়েছে নতুন রুশ রেকর্ডও। আয়োজন ঘিরে হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর ছিল রাশিয়ার ঐতিহাসিক শহর প্রেসলাভল-জালেস্কি। রঙের উৎসব যেন নেমে এলো আকাশ জুড়ে। কেউ ছবি তুলছেন, কেউ সেলফিতে বন্দি করছেন স্মরণীয় মুহূর্ত। নিচে হাজারো দর্শকের ভিড়, আর ওপরে একের পর এক ভেসে বেড়াচ্ছে বিশাল সব হট এয়ার বেলুন। রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের ঐতিহাসিক শহর পেরেসলাভল-জালেস্কিতে অনুষ্ঠিত হলো বার্ষিক রাশিয়ান গোল্ডেন রিং অ্যারোনটিক্স উৎসব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসেন এই ব্যতিক্রমী উৎসব উপভোগ করতে। এবারের আয়োজনে ছিল আরও বিশেষত্ব। রেকর্ড গড়ার আগে চলেছে দীর্ঘ প্রস্তুতি। পাইলটরা একে একে বেলুনে গরম বাতাস ভরেছেন, পরীক্ষা করেছেন প্রতিটি যন্ত্রাংশ। সবকিছু ঠিকঠাক নিশ্চিত হওয়ার পরই শুরু হয় একযোগে উড্ডয়ন। একটি মাত্র লঞ্চ প্যাড থেকে একসঙ্গে উড়িয়ে দেওয়া হয় 50টি বেলুন। এর মধ্য দিয়ে গড়া হয়েছে নতুন রুশ রেকর্ড। আয়োজকরা জানান, এতগুলো বেলুনকে একই সময়ে নিরাপদে আকাশে ওড়ানো ছিল অত্যন্ত জটিল ও বিরল একটি উদ্যোগ। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। শুধুমাত্র এই উৎসবের জন্যই মস্কো থেকে এত দূরে এসেছি। সুন্দর আবহাওয়া আর একসঙ্গে এতগুলো বেলুনের উড্ডয়ন প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ দিয়েছে। শুধু প্রদর্শনী নয়, অনেক দর্শক বেলুনে চড়েও উপভোগ করেন এই অভিজ্ঞতা। কয়েকশো ফুট ওপরে উঠে নিচের শহর আর চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকেও ছুটে এসেছেন অনেকে। ঐতিহাসিক শহর, মনোরম আবহাওয়া, রঙিন বেলুন আর নতুন রেকর্ড, সব মিলিয়ে এবারের রাশিয়ান গোল্ডেন রিং অ্যারোনটিক্স উৎসব হয়ে উঠেছে দর্শকদের জন্য এক স্মরণীয় উৎসব। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 সপ্তাহ সংঘাতের পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। অস্ত্র ঘাটতির কথা উড়িয়ে দিলেন ট্রাম্প। সমঝোতায় আসতে চলছে তেহরান ওয়াশিংটন আলোচনা। ইউক্রেনের রুশ হামলায় 8 জন নিহত, আহত 34। ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরে পাল্টা আঘাত কিয়েভের। আকাশ প্রতিরক্ষা জোরদারে সীমান্তবর্তী মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জেলেনস্কির। এবং যুক্তরাষ্ট্রের H-1B ভিসা অন্তত 3 বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপে সিনেটে বিল উত্থাপন। সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ জশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।